নতুন বছর 2026-এর ৩রা জানুয়ারি আমেরিকান ফোর্সেস ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা থেকে গ্রেপ্তার করে উড়িয়ে নিউ ইয়র্ক নিয়ে যায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে এই ঘটনার খবর শুনে পুরো বিশ্ববাসী খুবই শকড হয়েছিল। আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলতে চলেছি যেটা পুরো পৃথিবীর মানুষের সামনে একটা ভয়ঙ্কর প্রশ্ন তুলে ধরেছে। একটা শক্তিশালী দেশ কি একটা স্বাধীন দেশের বসে থাকা রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করে আনতে পারে? ট্রাম্প দাবি করেন যে এটি কোনো রেজিম চেঞ্জ অপারেশন নয়, বরং একটি ল এনফোর্সমেন্ট অ্যাকশন। তার ভাষায়, মাদুরো একজন ইলেক্টেড প্রেসিডেন্ট নন, বরং একজন অ্যাকিউজড ক্রিমিনাল, যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে অনেক অভিযোগ রয়েছে। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস বহু বছর ধরেই নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নার্কো টেরোরিজম, ইন্টারন্যাশনাল ড্রাগ ট্রাফিকিং এবং টেররিস্ট অর্গানাইজেশনদের সঙ্গে সহযোগিতার অভিযোগ এনে এসেছে। উইকিপিডিয়া এবং রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এই অভিযোগগুলোর ভিত্তিতেই মাদুরোর বিরুদ্ধে ইনডাইটমেন্ট জারি করা হয় এবং তার মাথার দাম পর্যন্ত ঘোষণা করা হয়। এখন প্রশ্ন হলো, এই অভিযোগগুলো কি কি? ইউএসের দাবি অনুযায়ী ভেনেজুয়েলার ভেতরে একটি শক্তিশালী নেটওয়ার্ক কাজ করছিল, যাকে তারা কার্টেল অফ দ্য সানস বলে উল্লেখ করে। এই নেটওয়ার্ক অ্যালিজেডলি সাউথ আমেরিকা থেকে কোকেন পাচার করে মধ্য আমেরিকা হয়ে ইউএসএতে পাঠাতো। ইউএস অথরিটিস বলেছে যে এই ড্রাগ ট্রেড শুধু ক্রিমিনাল অ্যাক্টিভিটি নয়, বরং আর্মড গ্রুপ এবং টেররিস্ট অর্গানাইজেশনদেরও ফান্ড করত। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এটাকে সরাসরি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে দেখেছিল, কিন্তু এখানে গল্পটা একপাক্ষিক থাকে না। আসলে ফেন্টানিল, হিরোইন, মিথঅ্যামফিটামিনের মতো কেমিক্যালের সাউথ আমেরিকা থেকে ইউএসএ যাওয়ার টপ ট্রানজিট পয়েন্ট হলো মেক্সিকো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইউএসএতে ম্যাক্সিমাম কোকেন আসে অন্য রুট দিয়ে। ইউএসএতে যেই পরিমাণ কোকেন যায় সেটার লার্জেস্ট প্রডিউসার হলো কলম্বিয়া। এর পরের স্থানগুলো হচ্ছে পেরু এবং বলিভিয়ার। ফেন্টানিল হলো সেই কেমিক্যাল যার ওভারডোজে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে ইউএসএতে। দেখুন, ট্রাম্পকে যদি ইলিগাল ড্রাগ ট্রেডের বিরুদ্ধে স্টেপ নিতে হতো, তাহলে তো সবচেয়ে আগে এই সব দেশগুলোকে টার্গেট করতো। এইটা না করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অ্যারেস্ট করা হতো। এতে করে এটা মোটামুটি স্পষ্ট যে মূল কারণ এই ইলিগাল ড্রাগ ট্রেড ছিল না, ছিল অন্য কিছু। ভেনেজুয়েলা এমন একটি দেশ যার কাছে বিশ্বের সবচেয়ে বড় প্রুভেন রিজার্ভ অয়েল রয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলার ন্যাচারাল অয়েল রিজার্ভের পরিমাণ প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল, যেটা কিনা সৌদি আরেবিয়ার থেকেও বেশি এবং পুরো পৃথিবীর অয়েল রিজার্ভের প্রায় 20%। তেল মানে শুধু অর্থনীতি না, তেল মানে পাওয়ার, ইনফ্লুয়েন্স এবং কন্ট্রোল। বছরের পর বছর ভেনেজুয়েলা ইউএসের বিপরীতে দাঁড়িয়ে রাশিয়া, চীন এবং কিউবার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী এইসব দেশ ভেনেজুয়েলার তেল এবং স্ট্র্যাটেজিক লোকেশনকে ব্যবহার করে পশ্চিমা বিশ্বের প্রভাবের বিরুদ্ধে নিজেদের অবস্থানকে শক্ত করেছে। ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি খুবই স্পষ্ট। যেসব সরকার যুক্তরাষ্ট্রের প্রভাবকে চ্যালেঞ্জ করে তাদের উপর ম্যাক্সিমাম প্রেশার। ইরান, নর্থ কোরিয়া, কিউবা সব জায়গায় একই নীতি। সেই ধারাবাহিকতায় অনেক বিশ্লেষকরা মনে করেন মাদুরোর বিরুদ্ধে আইনগত অভিযোগ যতটা না গুরুত্বপূর্ণ ছিল, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল তাকে পলিটিক্যালি আইসোলেট করা। তবে এখানে আছে সবচেয়ে বড় প্রশ্ন। ধরেও নিলাম মাদুরোর বিরুদ্ধে অভিযোগগুলো সত্য, তবুও কি যুক্তরাষ্ট্রের কোনো আইন অন্য একটা সভরেন দেশের সিটিং প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে আনার অনুমতি দেয়? আল জাজিরাতে প্রকাশিত আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী উত্তরটা হলো না। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী কোনো দেশের বসে থাকা হেড অফ দ্য স্টেটকে অন্য দেশ ইউনিল্যাটারালিভাবে অ্যারেস্ট করতে পারে না, যতক্ষণ না সেই দেশের সম্মতি অথবা ইউএন সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন থাকছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এটা নিশ্চিত করেছেন যে সকল হেড অফ দ্য স্টেটকে একটা ইমিউনিটি দেওয়া আছে, যাতে করে অন্য কোনো দেশ তার বিরুদ্ধে কোনো প্রসিকিউশন অথবা সিভিল পেনাল্টি ইস্যু করলেও তিনি সুরক্ষিত থাকবেন। এই কারণেই জাতিসংঘের একাধিক বিশেষজ্ঞ এই ঘটনাটাকে ইলিগাল অ্যাবডাকশন বলে উল্লেখ করেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের অ্যারেস্টের পরবর্তীকালে সে দেশের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগুয়েজ সে দেশের জনতাকে শান্ত থাকতে অনুরোধ করেন এবং নিজেদের মধ্যে ইউনিটিটা বজায় রাখার জন্য নির্দেশ দেন। এরপরে তিনি মাদুরোর অ্যারেস্টকে কিডন্যাপিং বলে আখ্যা দেন।
3 জানুয়ারিতে সুপ্রিম ট্রিবিউনাল অফ জাস্টিস মানে আমাদের ভাষায় ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট ডেলসি রড্রিগুয়েজকে ইন্টারিম প্রেসিডেন্ট হওয়ার জন্য আদেশ দেয়। এরপর 5 জানুয়ারি 2026-এ রড্রিগুয়েজ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। উনি বলেন যে ভেনেজুয়েলা স্বাধীন থাকবে এবং কোনো দেশের কলোনিতে পরিণত হবে না। তিনি আরও বলেন যে মাদুরোকে অ্যারেস্ট করার জন্য ইলিগাল ড্রাগ ট্রেডের তত্ত্ব শুধু একটা অজুহাত। আসলে ডোনাল্ড ট্রাম্প নাকি ভেনেজুয়েলার রেজিম চেঞ্জ চায় এবং ভেনেজুয়েলার ন্যাচারাল গ্যাস এবং তেলকে আত্মসাৎ করতে চায়। এছাড়াও ভেনেজুয়েলার ডিফেন্স মিনিস্টার ভ্লাদিমির লোপেজ মাদুরোর অ্যারেস্টকে ইল্লিগাল বলে আখ্যা দেন। ভেনেজুয়েলা ছাড়াও কিউবা প্রকাশ্যে এই ঘটনার নিন্দা করে। রাশিয়া এবং চায়না এটাকে আন্তর্জাতিক আইনের ভয়ঙ্কর লঙ্ঘন বলে আখ্যা দেয়। এমনকি লাতিন আমেরিকার মধ্যেও এই বিষয় নিয়ে গভীর বিভাজন তৈরি হয়। এই ঘটনাটা আমাদের একটা আনকমফোর্টেবল সত্যির মুখোমুখি দাঁড় করায় যে বিশ্ব রাজনীতিতে সবসময় আইন এবং শক্তি এক জিনিস হয় না। আজকের পৃথিবীতে প্রশ্নটা এটা না যে কে সঠিক, বরং প্রশ্নটা হলো কে বেশি শক্তিশালী। মাদুরোকে গ্রেফতার করার ঘটনা হয়তো ইতিহাসে লেখা থাকবে, কিন্তু এর ফলাফল কি হবে সেটা ভবিষ্যতই বলবে। এই ঘটনা হয়তো আন্তর্জাতিক সম্পর্কের নিয়মই বদলে দেবে। আর ঠিক সেই কারণে এই ঘটনাটা শুধুমাত্র ভেনেজুয়েলা বা ইউএস এর গল্প না, বরং পুরো পৃথিবীর জন্য একটা ওয়ার্নিং। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর পরবর্তীতে কোন বিষয় নিয়ে ভিডিও চান সেটা কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।